নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। পদক্ষেপ না হওয়ায় ১ মাসের মাথায় মোদীকে ফের চিঠি মমতার। নথিপত্র ছাড়াই ২০১০ থেকে বাংলায় এসআইআর আতঙ্কে অবৈধ বাংলাদেশিদের ফেরার হিড়িক, কটাক্ষ সুকান্তের। আলিপুরদুয়ারের পর খানাকুল, ঘরে ঢুকে বিডিওকে শাসানি বিজেপি বিধায়কের। ২০০২ সালে ভোট নিয়ে তালিকা থেকে উধাও ২১৪ ভোটার। রাজ্যে এসআইআর আবহে বিস্ফোরক অভিযোগ উত্তর দিনাজপুরে। ৫ দিন নিখোঁজের পরে ৫ বছরের মেয়ের নিথর দেহ পেলেন বাবা, অপহরণ করে খুনের অভিযোগ। চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, সদ্যজাত সহ ৪ জনের মৃত্যু। সোমবার রাতে সুন্দরবনে পাকড়াও ২৪ বাংলাদেশি মৎস্যজীবী, ৩ দিনে জালে মোট ৭৯। হাসিনা সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। কত সম্পদ রয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর? ডিএ মামলার রায়দান কবে? সরকারি কর্মচারীদের অপেক্ষার মধ্যেই বড় বার্তার সামনে। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। এর আগেও তিনি চিঠি লিখেছিলেন, কিন্তু কোনো পদক্ষেপ না হওয়ায় ১ মাসের মাথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠির বিষয়বস্তু দার্জিলিং পার্বত্য এলাকা, তরাই এবং ডুয়ার্সে মধ্যস্থতাকারী নিয়োগ। সম্প্রতি গোর্খাদের নানাবিধ বিষয় নিয়ে কথোপকথন চালাতে অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ কুমার সিংকে নিয়োগ করেছে অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সোমবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মমতা। তাতে স্বরাষ্ট্র মন্ত্রকের এই সিদ্ধান্তকে অসাংবিধানিক এবং স্বেচ্ছাচারী বলে অভিযোগ তুলেছেন তিনি। প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপের অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় মধ্যস্থতাকারী নিয়োগের একতরফা ও অবৈধ সিদ্ধান্ত যাতে প্রত্যাহার করা হয় সেই অনুরোধ জানিয়েছেন মমতা। সোমবারের চিঠিতে মমতা উল্লেখ করেছেন, ১৮ অক্টোবর এই বিষয়ে প্রথম চিঠি দিয়ে নিয়োগ প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিলেন তিনি। তার সেই চিঠি প্রধানমন্ত্রী দপ্তর গ্রহণ করেছিল এবং ২১শে অক্টোবর একটি চিঠির মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী হস্তক্ষেপের পরেও মধ্যস্থতাকারী দপ্তর ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। মুখ্যমন্ত্রীর মতে এই ঘটনা একই সঙ্গে বিস্ময়কর এবং শকিং। চিঠিতে মমতা লিখেছেন, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত সরাসরি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপরে চরম আঘাত। তাঁর যুক্তি, দার্জিলিং এর পার্বত্য তরাই ডুয়ার্স অঞ্চল পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অংশ। এই অঞ্চলে প্রশাসন পরিচালনার জন্য ২০১১ রাজ্য বিধানসভায় গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্ট জিটিএ অ্যাক্ট ২০১১ পাস হয়, যা ২০১২ ২২শে মার্চ রাষ্ট্রপতি সম্মতির পরে কার্যকর হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, জিটিআই আইনের ২H ধারা অনুযায়ী এই অঞ্চলের ক্ষেত্রে যথাযথ সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, ফলে কেন্দ্রীয় সরকারের বিষয়ে কোনো প্রতিনিধি বা মধ্যস্থতাকারী নিয়োগের এখতিয়ার নেই। মুখ্যমন্ত্রীর বক্তব্য, এই ধরনের পদক্ষেপ রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে অযৌক্তিক হস্তক্ষেপ। তার দাবি, ২০১১ পরে রাজ্য সরকারের ব্যাপক প্রশাসনিক সংস্কার ও উন্নয়নমূলক উদ্যোগের ফলে দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াংয়ে দীর্ঘদিনের অস্থিরতা কেটেছে, শান্তি স্থিতাবস্থা ফিরেছে, উন্নয়নী কাজ হচ্ছে। অতএব কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ শুধু অসাংবিধানিকই নয়, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মমতার মতে এর লক্ষ্যেই পাহাড়ের এই কষ্টার্জিত শান্তি ও স্থিতাবস্থা নষ্ট করা। চিঠিতে মমতা লিখেছেন, রাজ্য সরকার দ্ব্যর্থহীন ভাষায় কেন্দ্রীয় সরকারের এই অসাংবিধানিক স্বেচ্ছাচারী হস্তক্ষেপকে প্রত্যাখ্যান করছে ও তীব্র প্রতিবাদ জানাচ্ছে। রাজ্যে চলছে এসআইআর বা ভোটার তালিকার নিবিড় সংশোধনী। সমগ্র দেশেরই অংশ হিসেবে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর। বিরোধীরা প্রথম থেকে দাবি করে আসছে, ভোটার তালিকায় সংশোধনী শুরু হলেই দলে দলে বেরিয়ে পড়বে অবৈধ ভোটার। সেই আশঙ্কা সত্যি করে এবার সামনে এলো এক চাঞ্চল্যকর দৃশ্য। ওপারে ফিরে যাওয়ার জন্য দলে দলে অপেক্ষারত অবৈধ বাংলাদেশিদের ভিডিও তুলে ধরলেন বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন সাংসদ সুকান্ত মজুমদার। পোস্টে তিনি উল্লেখ করেছেন, ভিডিওটি উত্তর ২৪ পরগনা হাকিমপুর চেকপোস্টের। সেখানে ভিড় করে বসে থাকতে দেখা যাচ্ছে বহু মানুষকে। তাদের কয়েকজনকে প্রশ্ন করতে জানা যায়, বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে এপারে এসেছিলেন তারা। একজন জানালেন, তিনি বিগত ৫ মাস ধরে ছিলেন দমদমে। সীমান্ত পেরোনোর সময় কেউ কোনো নথি নাকি দেখতে চায়নি। ভিডিওতে আরেক ব্যক্তিকে বলতে শোনা যায়, টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে বহু মানুষ এপারে এসে থাকছিলেন পশ্চিমবঙ্গে। কোনো নথিপত্র ছাড়াই সেই ২০১০ সাল থেকে এপারে তিনি রয়েছেন বলে মন্তব্য করতে শোনা যায় তাকে। ভিডিওতে তাদের এও স্বীকার করতে শোনা যায়, এসআইআর এর ভয় নাকি তারা ফের বাংলাদেশে ফেরত যাচ্ছেন। ভিডিওটি শেয়ার করে তৃণমূলকে কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। তিনি লিখেছেন, দলে দলে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা
যারা সাম্প্রতিককালে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের বদান্যতায় এবং আতিথেয়তায় পশ্চিমবঙ্গে যত্রতত্র উৎসবের মেজাজে বসবাস করছিল, তারা এই মুহূর্তে অপেক্ষা করছে আন্তর্জাতিক সীমান্ত খোলার এবং বাংলাদেশে ফিরে যাওয়ার। এবং ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারা প্রকাশ্যে স্বীকার করেছে যে এসআইআর বিশেষ নিবিড় সংশোধনী এর চাপেই তারা পশ্চিমবঙ্গ ছেড়ে এক এক করে বেরিয়ে যাচ্ছে। আলিপুরদুয়ারের পর খানাকুল বিডিওর ঘরে ঢুকে তাকে শাসানোর অভিযোগ উঠল বিজেপির বিধায়ক ও তার দলবলের বিরুদ্ধে। এলাকায় গাছ কাটাকে কেন্দ্র করে বিজেপি তৃণমূলের মধ্যে বচসা সেই জলগড়ায় বিডিওর কাছে। বিজেপির অভিযোগ বিডিও তৃণমূলের হয়ে পক্ষপাতিত্ব করেছেন। তারপরে বিডিওর ঘরে গিয়ে তাকে শাসানোর অভিযোগ উঠল বিজেপি বিধায়কের বিরুদ্ধে। তৃণমূলের প্রশ্ন, বিজেপি ক্ষমতার ধারে কাছেও নেই, তাতেই এইসব করছে, ক্ষমতা পেলে কি করবে? অন্যদিকে বিজেপি বলছে জনপ্রতিনিধি হিসাবে জনতার কথা কার কাছে বলা হবে? ঘটনাটি ঘটেছে হুগলির খানাকুলে। সেখানকার বিধায়ক সুকান্ত ঘোষ দলবল নিয়ে বিডিওর ঘরে ঢুকতে শাসাতে থাকেন। টেবিল চাপড়ে হুমকি দিতে দেখা গিয়েছে তাকে। দাদাগিরি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও ছড়িয়ে পড়তে বিতর্কের ঝড় উঠেছে। একজন আধিকারিকের সঙ্গে ভাবে কথা বলা সম্ভব তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনার সূত্রপাত এলাকায় গাছ কাটাকে কেন্দ্র করে বিজেপির অভিযোগ ভিডিও বারবার তৃণমূলের পক্ষ নিয়েছেন। সেই সংক্রান্ত বিষয়ে কথা বলতে যান বিজেপির বিধায়ক সুশান্ত ঘোষ। সেই সময় বচসাবাদী তারপরে ভিডিওর সঙ্গে উচ্চস্বরে কথা বলতে শোনা গিয়েছে। এই ঘটনায় বিজেপি বিধায়কের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 2002 এর ভোটার তালিকার হার্ড কপিতে নাম আছে, কিন্তু অনলাইনে নির্বাচন কমিশন যে তালিকা আপলোড করেছে তাতে নাম। চরম সমস্যায় পড়েছেন উত্তর দিনাজপুরের ইসলামপুরে একটি গ্রামের প্রায় 214 জন ভোটার। যদিও মহকুমা শাসকের আশ্বাস এটা প্রযুক্তিগত সমস্যা, শীঘ্রই সমাধান হয়ে যাবে। একদিকে গোটা রাজ্যে চলছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের এনুমারেশন পর্ব, অন্যদিকে ডেপুটি কমিশনার ও এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে রাজ্যে রয়েছে নির্বাচন কমিশনের বিশেষ টিম। এরই মধ্যে উত্তর দিনাজপুর ইসলামপুরে 2002 সালে ভোটার তালিকা থেকে একই গ্রামের 214 জনের নাম উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠল। ইসলামপুর বাসিন্দা ইফতিকার আহমেদ বলেন, 2002 যখন ম্যাপিং হয়েছিল তখন আমাদের ভোটার ছিল 763 জন, কিন্তু অনলাইনে দেখা যাচ্ছে 549, সাথে 214 জন আমাদের ভোটারের নাম মিসিং আছে। অথচ 2002 ওরা ভোট দিয়েছে, তাদের কাছে ভোটার আইডি কার্ড আছে। ইসলামপুর ব্লকের আগ্নেমটি খন্তি গ্রাম পঞ্চায়েতের নন্দনগঞ্জ গ্রাম ইতিমধ্যে এসআইআর এনুমারেশন ফর্ম পেয়েছেন বাসিন্দারা, কিন্তু তাদের অভিযোগ নির্বাচন কমিশন অনলাইনে 2002 সালে যে ভোটার তালিকা আপলোড করেছে তাতে 214 জনের নাম নেই, ফলে লিংক করার সময় অসুবিধায় পড়ছেন তারা। এই পরিস্থিতিতে এদিন ইসলামপুরে মহকুমা শাসকের দ্বারস্থ হন বাসিন্দাদের একাংশ। সকলের হাতেই ছিল ভোটার কার্ড। যদিও মহকুমা শাসকের আশ্বাস এটা একটা প্রযুক্তিগত সমস্যা, দ্রুত সমাধান হয়ে যাবে। ইসলামপুর এসডিও অঙ্কিত আগরওয়াল বলেন, 2002 ভোটার তালিকায় ওদের নাম আছে, হার্ড কপিতে আছে, কিন্তু সেই হার্ড কপি যখন অ্যাপে আপলোড করেছে সেখানে কোনো কারণে ওদের নাম নেই। এটা একটা টেকনিক্যাল সমস্যা, আমরা কমিশনকে জানিয়ে দিয়েছি, ওরা ঠিক করে দেবে। বাবা মা ফসল কাটার কাজ করছিলেন, চোখে চোখে রাখার জন্য নাবালক 2 সন্তানকে নিয়ে গিয়েছিলেন সঙ্গে, কিন্তু কাজ শেষ করে বাড়ি ফিরে খেয়াল করেন 5 বছরের মেয়ে নেই। গোটা গ্রাম তোলপাড় করে তাকে পাননি শিশুটির বাবা মনোজ মণ্ডল। নিখোঁজের 5 দিন পরেই সেই মেয়েকে পাওয়া গেল জলাশয় থেকে। মঙ্গলবার এই নিয়ে হুলস্থুল মালদহের মোথাবাড়ি থানা এলাকায়। পুলিশের কাছে অপহরণ খুনের অভিযোগ করেছেন কন্যাহারা কৃষক। স্থানীয় সূত্রে খবর, মোথাবাড়ি থানার উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের লীলারামটোলার বাসিন্দা মনোজ, স্ত্রী এবং 2 সন্তানকে নিয়ে সংসার ওই কৃষকের। গত শুক্রবার বাড়ি থেকে 200 মিটার দূরে জমিতে ফসল কাটার কাজ করতে গিয়েছিলেন মনোজ ও তার স্ত্রী। নাবালক 2 সন্তানকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। তারা মাঠের ধারে খেলছিল, বাবা মা কাজ করছিলেন। মনোজ জানান, বিকেল 4টে নাগাদ ছেলের সঙ্গে 5 বছরের মেয়ে ঋষিকা মণ্ডল বাড়ির দিকে যায়। খানিক পরে তারা বাড়ি ফেরেন, কিন্তু বাড়ি ফিরে দেখেন ছেলে রয়েছে কিন্তু মেয়ে নেই। খোঁজাখুঁজি শুরু করেন মেয়ের। গ্রামের প্রতিটি বাড়িতে গিয়েছেন, সমস্ত জায়গা তন্ন তন্ন করে দেখেছেন, মেয়ের নাম ধরে জোরে জোরে ডেকেছেন, কোথাও পাননি ঋষিকাকে। শেষে মোথাবাড়ি থানায় নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ তদন্ত শুরু করে, পুলিশ মেয়েটিকে পায়নি। তাদের সন্দেহ হয় নাবালিকাকে কেউ চুরি করেছে। গোটা এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তারা। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ পুকুর নিয়ে তল্লাশি হয়, তাতেও হদিশ মেলেনি মেয়েটির। মঙ্গলবার হঠাৎ গ্রামের একটি জলাশয়ে নিখোঁজ ঋষিকার দেহ ভাসতে দেখে শোরগোল ফেলে দেন গ্রামবাসীরা। দৌড়ে যান শিশুটির বাবা মা, তাদের কান্না হাহাকারের মধ্যে উপস্থিত হয় পুলিশ। ঋষিকার দেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য পাঠায় তারা। কিভাবে মেয়েটির মৃত্যু হলো, খুন না দুর্ঘটনা, সেটা নিয়ে রয়েছে ধোঁয়াশা।
পরিবারের তরফে অপহরণ করে খুনের অভিযোগ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। অ্যাম্বুলেন্সে চাপিয়ে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাতে আগুন লেগে মৃত্যু হলো এক সদ্যজাত সহ 4 জনের। সোমবার রাত 1টা নাগাদ ঘটনাটি ঘটে গুজরাতের আরবলদি জেলার মোদাসার কাছে মোদাসা ধানসোরা রাজ্য সড়ক। পুলিশ সূত্রে জানা যাচ্ছে দুর্ঘটনায় শিশু শান্তিলাল রেন্টিয়া নামে এক ডাক্তার, বরিবেন মানাত বয়স 23 নামে এক নার্স এবং শিশুর বাবা জিগ্নেশ মুচির বয়স 38 মৃত্যু হয়েছে। এছাড়া অ্যাম্বুলেন্সের চালক অঙ্কিত ঠাকুর এবং শিশুটির 2 আত্মীয় গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। জানা যাচ্ছে মাত্র একদিন আগে গুজরাটের একটি সরকারি হাসপাতালে জন্ম হয়েছিল শিশুটির, কিন্তু জন্মের পর থেকে গুরুতর অসুস্থ ছিল শিশুটি। সেই কারণে তাকে অ্যাম্বুলেন্স করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় আগুন লাগে অ্যাম্বুলেন্সে। এলাকার একটি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে রাস্তার ধারে একটি পেট্রোল পাম্পের কাছে আগুন ধরে যায় অ্যাম্বুলেন্সে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী, তবে ঠিক কী কারণে আগুন লাগে তা জানা যায়নি। পুলিশ সুপার মনোহর সিং জাদেজা বলেন, ফরেনসিক এক্সপার্টদের খবর দেওয়া হয়েছে, আগুন লাগার কারণ কি তা তদন্ত করে দেখা হচ্ছে।